নমস্কার, আমি পাঞ্চালি। আমার গল্পগাথা চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আজকের গল্প অরুণব দত্তের ভোলানাথ। ছোটবেলায় ভীমরুলের চাকে ঢিল মেরে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে ভোলানাথ সেই যে মাথার চোট পেলেন, তারপর থেকে ক্ষণে ক্ষণে সব ভুলে যাওয়াই ভোলানাথের স্বভাব হয়ে দাঁড়াল। এখন এই 40 বছর বয়সেও তার ওই স্বভাবের বিশেষ কোনো হেরফের হয়নি। দেখা যায় এই হয়তো ভোলানাথ তেড়ে ফুঁড়ে কোনো কাজ করতে চলেছেন, কিন্তু পরেক্ষণেই কাজের কথা বেমালুম ভুলে আলভোলা হয়ে আকাশের মেঘ দেখছেন। ডাক্তার বদ্যি দেখিয়েও বিশেষ কোনো লাভ হয়নি। স্কুলের হেডমাস্টার হরিপদবাবু তাকে বেশ করে ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন, কিন্তু দেখা গেল ব্রাহ্মী শাকের বংশ ধ্বংস করেও ভোলানাথ যে কে সেই। তাকে কেউ বলে ভোলা, কেউ বলে ভুলো। তার নামটাও ঘুরে ফিরে সেই একই বিস্মরণে এসে দাঁড়ায়। কোনো কিছু ভুলে যাওয়ার মুহূর্তে ভোলানাথের মগজে বেজায় সুরসুরি লাগে, আর তখনই ভোলানাথকে বুঝে নিতে হয় যে সদ্য তিনি কিছু না কিছু ভুলেছেন, কিন্তু সেটা যে কি তা মাথা খুললেও তার মনে পড়ে না। তাঁর এই বিপজ্জনক সুরসুরিটা কখন যে তার মগজে এসে হাজির হবে তা ভোলানাথ আগেভাগে টের পান না। ভোলানাথের এই অনিচ্ছাকৃত বিস্মৃতি তার জীবনে অনেক অবাঞ্ছিত বিপর্যয় ডেকে আনে। ভোলানাথের ভুলো মনের সুযোগ নিয়ে অনেকেই তাকে ঠকায়। গলির মোড়ে ফুচকাওয়ালা 10 টাকায় 5টার বদলে 3খানা ফুচকা দিয়ে বলে বাকি 2খানা তো আগেই খেয়ে ফেললেন। বাজারের সবজি বিক্রেতা মদন ভোলানাথকে 4 কিলো আলু দেয় ও আলুর দামও নেয়, কিন্তু পরের দিন সকালে ফের ভোলানাথকে ডেকে মদন অম্লান বদলে বলে, কালকে যে 4 কিলো আলুর দাম না দিয়েই চলে গেলেন কর্তা। ভোলানাথ ভারী লজ্জা পেয়ে আবার 4 কিলো আলুর দাম দেন। ভোলানাথের পড়শি চারুপাল নিত্য প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে ভোর হলো, দৌড় খোলো বলে চিৎকার করেন। এটাই তার মুদ্রা দোষ। সন্ধ্যাবেলা সেই চারুপালের বাড়িতে গিয়ে দাবা না খেললে ভোলানাথের চলে না। সেখানেও তিনি চারুপালের কথা ভুলভাল চাল দেন। শেষে ভোলানাথকে কিস্তিমাত করে চারুপাল তাকে রোজ সকালে শীর্ষাসন করার উপদেশ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ভোলানাথ কেষ্টগঞ্জের নবঘোষের বইয়ের দোকানে চাকরি করেন। ভোলানাথকে নিয়ে নবঘোষ সদা উদ্বিগ্ন। একবার নবঘোষের অনুপস্থিতিতে একটা ছোট ছেলে দোকানে এসে গল্পের বই চাইলে ভোলানাথ ভুল করে তাকে খুব কঠিন সাধু ভাষায় একখানা বই দিয়েছিলেন। পরদিন ছেলেটির বাবা দোকানে এসে জানান যে তার ছেলের সবকটি দুধের দাঁত রাতারাতি পড়ে গেছে এবং বন্ধুরা তাকে ফোকলা ফোকলা বলে খেপিয়ে তুলেছে। ভোলানাথের বাড়িতে থাকেন তিনি এবং তার বিধবা পিসিমা কপরদিনী। কপরদিনীর বয়স 70 হলে কি হবে, এখনো লাঠি ছাড়া তরতরিয়ে তেতলার ছাদে কাপড় মিলতে উঠে যান। চোখ কান সর্বদা সজাগ। পাড়ার ছেলেপুলেরা দিনে দুপুরে বাগান থেকে 2-1টা আম, শসা, পেয়ারা সরাবে, সেসব জো নেই। তার দাপটেই বাড়ির ত্রিসীমানায় কাকপক্ষী পর্যন্ত বসে না, চোর ডাকাতও ঘেঁষে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মেজাজও আরও রুক্ষ স্বভাব আর মারমুখী হয়ে উঠছে। তার উপর ভোলানাথ কিছুটা ভুললেই হলো, পিসিমা তখন আগ্নেয়গিরি। ভোলানাথে সর্বদা পিসিমার ভয়, ভোলানাথ তটস্থ। একবার হয়েছে কি, রাত্রে হিঙের কুচুরি বানাবেন বলে পিসিমা ভোলানাথকে কেষ্টগঞ্জ থেকে ফেরার সময় হিং আনতে বলেছেন। শুধু মুখেই বলেননি, একটা কাগজে গোটা গোটা অক্ষরে লিখেও দিয়েছে, হিং আনবি। রাতের বেলায় বাড়ির কাছাকাছি আসতেই ভোলানাথের মনে পড়েছে সেই হিঙের কথা। বিষয়টা ভোলানাথ দেখে ভোলানাথ তো আনন্দে আত্মহারা, কিন্তু সেই আনন্দ আর বেশিক্ষণ টিকল না। মুদির কাছাকাছি যেতেই সহসা তার মগজে লাগলো সেই বিঘ্নবহুল সুরসুর।
অমনি ভোলানাথ থমকে গিয়ে ভাবতে লাগলেন কি যেন এক কিনতে যাচ্ছিলেন। ভাগ্যক্রমে তার মনে পড়ল যে বস্তুটার নাম কাগজে লেখা আছে, কিন্তু কাগজটা খুঁজতে গিয়ে ভোলানাথের মাথাটা আবার বোঁ করে ঘুরে গেল। আসলে হয়েছে কি, কেষ্টগঞ্জ থেকে বাসে ওঠার মুখে এক ভিখিরি এসে ভিক্ষা চায়। ভোলানাথের দয়ার শরীর ভিখিরিকে ফেরান না, কিন্তু তখনই তার মাথার সুড়সুড়িটা চাগার দেয়। তাকে জানত, সুতরাং তিনি মানিব্যাগ থেকে পয়সার বদলে হিং আনবি লেখা কাগজটা বের করে ভিখিরির হাতে ফেলে দেন এবং বাসে উঠে পড়েন। ভোলানাথ ভাবলেন এই ভিখিরিটা এখন নিশ্চয়ই তাকে খুব গাল পাচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো কেবল হিং ছাড়া বাদবাকি সব কথা ভোলানাথের গড়গড় করে মনে পড়ছে। পিসিমার কাছে হেনস্থার কথা ভেবে ভোলানাথ ভয় সাদা হয়ে গেছে। তাড়াতাড়ি মুদিখানায় গিয়ে দোকানদারকে বলেন, তোমার দোকানে কি কি আছে সব নাম আমাকে বলে যাও। চাল, ডাল, আটা, ময়দা, নুন, তেল, ঘি, ছাতু, বেসন, হলুদ, জিরে, কেরোসিন। না না, এগুলো নয় পিসিমা, আরও একটা কি যেন বলেছিলেন পিসিমা। সাবান, মাজন, শ্যাম্পু, এগুলোও নয়। দোকানদার বিরক্ত হয়ে বলে, তাহলে ওই দূরে বেঞ্চে আছে, ওখানে গিয়ে বসে বসে ভাবুন, মনে পড়লে আসবে। বেঞ্চে বসে ভোলানাথ চোখ বুজে আকাশ পাতাল ভাবেন। অনেকক্ষণ পর তিনি শুনতে পান একটা পাগল রাস্তা দিয়ে যেতে যেতে রেগে মেগে বলছে, হিং টিং ছট, হিং টিং ছট, হিং। ভোলানাথ আনন্দে লাফিয়ে ওঠেন, কিন্তু ততক্ষণে দোকানদার দোকান বন্ধ করে হাওয়া। তা প্রায় ভোলানাথকে এরম বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। সেবার ভোলানাথ গেলেন পিসিমার জন্য কাশির জর্দা আনতে। অবশ্য কাশি থেকে নয়, তার বাড়ি থেকে বেশ কিছু দূর, রঘুনাথপুর থেকে। সেখানে পিসিমার এক দুঃসম্পর্কে বোনপো থাকেন, সজল বিশ্বাস। ব্যবসা করে তার নাকি মেলা টাকা করি। পিসিমা তো দিনরাত তার প্রশংসায় পঞ্চমুখ। পিসিমার পান খাওয়ার শখ আছে জেনে সজল সদ্য কাশি থেকে ফিরেছে। পিসিমার জন্য উৎকৃষ্ট জর্দার কৌটো নিয়ে এসেছে। পিসিমা খবর পেয়ে একটা চিরকুটে তার নাম ঠিকানা লিখে দিয়ে ভোলানাথকে পাঠালেন রঘুনাথপুরে। ভোলানাথ আগে কখনো সেখানে যাননি। রঘুনাথপুরে যেতে হলে 3খানা বাস বদলাতে হয়। 2টো বাস বদলে সন্ধে হওয়ার মুখে ভোলানাথ যখন ভিড় ঠাসা 3 নম্বর বাস থেকে রঘুনাথপুরে নামলেন, তখন তিনি সর্বশান্ত। ভোলানাথ কিছুতেই ভেবে পান না যে তার মগজের সুড়সুড়িটা বড় অসময়ে কেন চাগার দেয়। এই যেমন 3 নম্বর বাসে প্রচণ্ড ভিড়ে চিড়েচ্যাপটা হয়ে গিয়েছিলেন ভোলানাথ। টের পেলেন 2টো লোক তাকে দুদিকে দাঁড়িয়ে তার উপর নজর রাখছেন। তিনি সাবধান হওয়ার আগেই বিপত্তিকর সুড়সুড়িটা শুরু হয়ে গেল তার মাথায়। ভোলানাথ তখন হাঁ করে দাঁড়িয়ে রইলেন, আর সেই ফাঁকেই তার দুদিকে 2 পকেটমার তার মোবাইল আর মানিব্যাগটা তুলে নিল। কন্ডাক্টর তাকে রঘুনাথপুরে নামিয়ে দেওয়ার পরেও ভোলানাথের কোনো হেলদোল নেই। চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন আর ভাবছেন কোথায় এসেছেন আর কেনই বা এসেছেন। ভাগ্যিস এক পথচারে বৃদ্ধ মোবাইল কাকে যেন বলতে বলতে গেলেন, রাত বাড়লেই কাশিটা বাড়ে। সেই ভোলানাথের মনে পড়ল কাশির জর্দার কথা। নইলে হয়তো আরো ঘণ্টাখানেক এইভাবেই ঘোড়ার মতন দাঁড়িয়ে থাকতেন তিনি। কিন্তু মনে পড়েই বা কী লাভ? ভোলানাথ তো এটা ভুলেই গিয়েছেন যে ওই কাশির জর্দাটা রঘুনাথপুরের কোনখানে আছে। তার লোপাঠাওয়া মানিব্যাগের মধ্যে সজল বিশ্বাসের নামধাম লেখা চিরকুটটা রয়ে গিয়েছে। ভোলানাথ ভাবছেন, ধুর, এত দূর আসাটাই তার মাটি হলো। কোনো ক্রমে বাড়ি ফিরতে পারলে পিসিমার পানের সঙ্গে হয়তো তাকেই চিবিয়ে ফেলবেন। বাস রাস্তা থেকে 2টো পথ বেরিয়ে দুদিকে বেঁকে গেছে। কোন পথটা কোথায় পৌঁছেছে তা বলা মুশকিল। বেশ কিছুক্ষণ মাথাটা চুলকে ভোলানাথ একটা কয়েন বের করে টস করলেন। হেড পড়লে ডাইনে যাবেন আর টেল পড়লে বায়। টেলই পড়ল। ভোলানাথ ঠিক করলেন যে যাওয়ার পথে যদি কাউকে দেখতে পান তবে জিজ্ঞেস করে নেবেন যে এই এলাকায় সদ্য কাশি থেকে ফিরেছেন এরকম ব্যক্তিকে কেউ চেনেন কিনা। এছাড়া ভোলানাথের মাথায় আর কোনো উপায় খেলছে না। চাঁদের আলোয় পথ দেখে হাঁটছেন ভোলানাথ।
তিনি বুঝলেন যে এখানে কারো সাহায্য পাওয়া খুব দুষ্কর। রঘুনাথপুর জায়গাটা প্রায় পাণ্ডব বর্জিত। রাস্তা শুনশান, ঘরবাড়িও কম, চারদিকে শুধু জলাজমি, শূন্য মাঠ আর বনবাদার। এই রাস্তাটাও আবার এক জায়গায় গিয়ে দুদিকে ভাগ হয়েছে, সুতরাং ভোলানাথ আবার টস করলেন। হেড পড়ল। ভোলানাথ ডান দিক থেকে বেঁকে গেলেন। তারপর কিছু দূর গিয়ে দেখেন ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে একটা বেটে কালো খুব অমায়িকভাবে তাকে বলছে, আসুন আসুন। এমন জনহীন রাস্তায় এমন অপ্রত্যাশিত অভ্যর্থনা পেয়ে ভোলানাথের মাথা থেকে পা অব্দি বিস্ময়ের ঢেউ খেলে গেল। ভোলানাথ কিছু বলতে যাবেন, তার আগেই লোকটা খুব বিনয় দেখিয়ে বললেন, আর একটুখানি গেলেই তো পৌঁছে যাবেন। ভোলানাথ আরও অবাক। লোকটা কি জানে যে তিনি কোথায় যেতে চান? এমন অযাচিত সাহায্য আশা করি করেননি ভোলানাথ। আগু পিছু না ভেবে তিনি লোকটাকে অনুসরণ করলেন। দেখলেন লোকটা খানিকটা লেংচে লেংচে হাঁটছে। লোকটার সাথে ভোলানাথ পৌঁছলেন একটা পুরনো ভাঙা ও একতলা বাড়িতে। ভেতরে একটাই ঘর, মিটমিট করে আলো জ্বলছে। একটা রোগা ঢ্যাঙা গোছের লোক বগলে ক্রাচ নিয়ে টেবিলে বসে ঝিমোচ্ছে। ভোলানাথকে দেখেই ঢ্যাঙা লোকটা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন। কোথায়? চুরি করতে, রাত বাড়ছে যে। ভোলানাথের তো আক্কেল গুরুম। বললেন, আমি তো চোর নই। আপনি নন, তবে আমরা দুজন দাগি চোর। আমি ঝিঙে, আর ওই যে আপনাকে এখানে যে নিয়ে এলো হচ্ছে পটল। আর আপনি না জেনে শুনে তস্কর সরকার লেনে ঢেকে পড়েছেন। আর ওই যে রাস্তাটা দুভাগ হয়েছে, বাঁ দিকে ভাস্কর সরকার লেন আর এই দিকে তস্কর সরকার লেন। এখানে তস্কররাই সরকার বা মালিক। রাত বিরেতে কেউ এদিকে এলেই আমরা তাকে ধরে বেঁধে চুরি করাই। ব্যাপারটা সবাই জানে বলে চট করে কেউ এদিকে আসে না। ভোলানাথ লাফিয়ে ওঠেন। মনে পড়ছে ওই ভাস্কর সরকার লেনেই তার যাওয়ার কথা ছিল। চিন্তা নেই, সেখানেই নিয়ে যাব, সজল বিশ্বাসের বাড়িতে। আরে আমি তো তার বাড়ি খুঁজছি। বাহ, আমাদের দুজনের গন্তব্যই তো তাহলে এক। সচরাচর এমন হয় না। তা ওই বাড়িতে আজ আপনাকে চুরি করতে হবে। কিন্তু চোর তো আপনারা। আসলে নিজেরা চুরি করতে যাওয়ার অনেক ঝুঁকি। দেখুন না, মাস কয়েক আগে ধরা পড়ে উত্তম মধ্যম খেয়ে দুজনেরই পাই জখম হয়েছে। এখন আর ছুটতে পারি না, পাঁচিল ডিঙোতে পারি না, তাই এই ব্যবস্থা করেছি। এবার চলুন বলে ঝিঙে ভোলানাথকে ছোঁড়া দেখায়। ভোলানাথ উপলব্ধি করেন যে বিস্মৃতির কারণে তাকে এই পর্যন্ত যত ঝঞ্ঝাট পোয়াতে হয়েছে তার মধ্যে এটি সব থেকে পীড়াদায়ক হতে চলেছে। রাত তখন গভীর। ভাস্কর সরকার লেনের একটি গলির মুখে দাঁড়িয়ে ঝিঙে ভোলানাথকে বলে, সোজা গিয়ে ওই বাঁ দিকের বাড়িটা সজল বিশ্বাসের। পাঁচিল ডিঙিয়ে ঢুকবেন। বাড়ির কাজের লোককে আমার বলা পাওয়া আছে, খিড়কির দোরটা খোলা থাকবে। বাড়িতে ঢুকেই হাতের কাছে যাই পাবেন এই ঝোলার মধ্যে ভরবেন। পটল ভোলানাথের হাতে ঝোলা ধরিয়ে দেয়। আচ্ছা ঝিঙেবাবু, বাড়ির চাকর কি জানে যে কাশির জর্দার কৌটোটা কোথায় রাখা আছে? আরে জর্দার কৌটো নিয়ে আপনি কি করবেন? পান সাজতে বসবেন নাকি? টাকা কড়ি খুঁজে দেখবেন আর বোকার মতন পালানোর চেষ্টা করবেন না, আমরা তো এখানেই আছি। ভারী মুশকিল হলো ভোলানাথের। ভয় ভাবনাটা তার মগজের সুড়সুড়িটাও ফের আবার চাগিয়ে উঠেছে। দেখা গেল ভোলানাথ সোজা গেলেন এবং বাঁ দিকের বাড়িটাতেও পাঁচিল ডিঙোলেন, কিন্তু যাওয়ার কথা ছিল এলাকার ধনী ব্যবসায়ী সজল বিশ্বাসের বাড়ি। কিন্তু তিনি ঢুকে পড়েছেন এলাকার কুখ্যাত গুন্ডা গদাই গুছাইয়ের আস্তানাতে। গদাই যেমন বলবান তেমন বদমেজাজি। সে আগে চোর ছিল, পরে উন্নতি করেছে। এদিকে গুন্ডা গদাইয়ের বাড়িতে অনধিকার প্রবেশ করে ক্ষান্ত হননি ভোলানাথ। ধাঁ করে সদর দরজার ডোরবেলও টিপে দিয়েছেন। কারণ ঝিঙে পটল তাকে কেন এখানে পাঠিয়েছে তা তিনি মনে করতে পারছেন না। কি করবেন, তাই গৃহস্বামীকে জাগিয়ে কারণটা জিজ্ঞেস করবেন ভাবলেন। এসেছেন গদাই। ভীম দর্শন গদাইকে দেখে ভোলানাথ তো কুপোকাত। পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকেছিস? কে রে তুই? গদাইয়ের বাঁচ খাই গলা শুনে ভোলানাথের মুখে আর কথা শুনল না।
গদাই এসে ক্যাক করে তার ঘাটটা ধরল। ভোলানাথ তখন অতি কষ্টে বলল, ঝিঙে আর পটল আমাকে এখানে পাঠিয়েছে, ওই গলির মোড়ে ওরা বসে আছে। বটে, গদাইয়ের নিঃশ্বাসে যেন আগুন বেরোচ্ছে। ভোলানাথকে ছেড়ে সে ছুটে যায় গলির দিকে। ভোলানাথও পিছু পিছু গিয়ে দেখেন গলিতে তখন ঝিঙে আর পটল চচ্চড়ি হচ্ছে। গদাই শুষ্ক চেহারা চোখ দুটোকে ধরে বেধড়ক ঠেঙাচ্ছে আর বলছে, তোদের এত বড় আস্পর্ধা, আমাদের কাছ থেকে চুরিবিদ্যে শিখে আবার আমার ওপরই ফলাতে এসেছিস। ঝিঙে আর পটল করুণ স্বরে বলছে, আমরা তো লোকটাকে সরল বিশ্বাসে বাড়ি যেতে বলেছিলাম। এতক্ষণে ভোলানাথের টনক নড়ে। আহারে, তারই ভুলে বেচারারা মার খাচ্ছে। এদিকে চেঁচামেচি পাড়া শুদ্ধ লোক জেগে উঠেছে। এমনকি সজল বিশ্বাসও বাড়ি থেকে বেরিয়ে টর্চের আলো ফেলে ভোলানাথকে ভূ কুচকে দেখছে। ফলে ভোলানাথের বুক কাঁপছে। সজল তাকে চিনে ফেললেই তো কেলেঙ্কারি। খবরটা পিসিমার কানে গেলে ভোলানাথকে আর দেশত্যাগী হতে হবে। তিনি গুটি গুটি পায় গদাইয়ের পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। এমন সময় গদাই তার দিকে হাত বাড়িয়ে দেন। পালাচ্ছিস কোথা? তোর আরও কিছু পাওনা আছে। ভোলানাথ প্রায় ধরা পড়ে যাচ্ছিলেন, বরাত জোরে বেঁচে গিয়ে পিঠ টান দিলেন। পেছনে তাকে তখন প্রবল শোরগোল, ধর ধর ধর, যা পালালো। ভোলানাথের অবস্থা এখন শাঁখের করাতের মতো। এলাকার লোকজন তাকে চোর ঠাউরে খুঁজে বেড়াচ্ছে। ওই দিকে বাড়িতে পিসিমা আগুন হয়ে বসে আছেন। ভোলানাথ ভাবছে এখন স্বয়ং ব্রহ্মারও সাধ্য নেই তাকে এখান থেকে সে উদ্ধার করে। ভোলানাথ তখন একটা নির্জন মাঠের মধ্যে চুপচাপ বসেছিলেন। হঠাৎ দেখেন দূর থেকে মাঠের ওপর দিয়ে একজোড়া হেডলাইট আলো ছুটে আসছে। নিমেষের মধ্যে ভোলানাথের সম্মুখে একটা ট্যাক্সি এসে দাঁড়ায়। তারপর ট্যাক্সির চালক মুখ বাড়িয়ে বলে, আরে ভুলো যে, এত রাত্রে এখানে বসে কি করছিস? ভোলানাথ তাকে চিনতে পারে। সেই স্কুলের বন্ধু পানাই। অল্প বয়সে পানাই লেখাপড়া ছেড়ে ট্যাক্সি চালানো ধরেছিল। পানাইয়ের ট্যাক্সিতে ভোলানাথ অনেকবার চেপেছে। এদিকে পানাইকে দেখা মাত্র ভোলানাথের মগজের সুসুরিটা ফের শুরু হয়ে গেছে। উঠে আয়, তোকে বাড়ি পৌঁছে দিই। ভোলানাথ পানাইয়ের পাশে গিয়ে বসলেন। যেতে যেতেই পানাই বললেন, পিসিমা কেমন আছে? পিসিমার নাম শুনে ভোলানাথ ভয়ে সাদা হয়ে গেলেন। পানাইকে সব বললেন। পানাই হেসে বললে, পিসিমার ভয়ে বাড়ি ফিরতে ভয় পাচ্ছিস? দাঁড়া, এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। বলেই পানাই ট্যাক্সির গতি বাড়িয়ে দিল। এবার ট্যাক্সিটা ঝড়ের গতিতে ছুটছে। ভোলানাথ পানাইয়ের কথা ও কাজের মধ্যে কোনো সঙ্গতি খুঁজে পেলেন না। এমন সাংঘাতিক বেগে গাড়ি ছুটিয়ে সে ঠিক কি করতে চলেছে। ভোলানাথ ভয় ভয় বলে, ওরে পানাই, এভাবে ট্যাক্সি চালাচ্ছিস, তাতে তো আর বেশিক্ষণে পৃথিবীতে টিকবো বলে মনে হচ্ছে না। তখন পানাই উত্তর দিল, এই ট্যাক্সি তো পৃথিবীর নয়। মানে? প্রশ্নটা করেই উত্তর মনে পড়ে যায় ভোলানাথে। তার মগজের সুসুরিটা থেমে গিয়ে তখন হৃদকম্প শুরু হয়েছে। সত্যি তো, এই ট্যাক্সি তো পানাইয়ের পৃথিবীর বাসিন্দা হওয়ার কথা নয়। বছর কয়েক আগে এক শীতের ভোরে ট্যাক্সি চালানোর সময় গাঢ় কুয়াশার পদ্মার ঠাউর দেখতে না পেরেই পানায় ট্যাক্সি নিয়ে এক পুকুরে নেমেছিল। তারপর সে আর জ্যান্ত অবস্থায় উঠে আসেনি। ভোলানাথের শরীর হিম হয়ে যায়। ট্যাক্সিটা তখন উল্কা বেগে ছুটছে। বাইরে ভিড় করে আছে এক অদ্ভুত আধার। ভোলানাথ ভয়ে চোখ বন্ধ করে ফেলেন। শুনতে পান পানাই বলছে, তোর আর ভয় নেই রে ভুলো, গিয়ে দেখবি পিসিমা হাওয়া। তখন আকাশে ভোরের আলো। গাড়ি থামিয়ে পানাই বলে, বাড়ি এসে গেছে রে ভুলো। ভোলানাথ দেখেন তিনি ইহলোকেই আছেন। তার শরীরটা তখনও ভয়ে কম্পমান। পানাইয়ের রোমাঞ্চকর ট্যাক্সি থেকে কুঁজো হয়ে নামেন ভোলানাথ। পানাই ট্যাক্সি নিয়ে দৌড়ে মিলিয়ে যায়। ভোলানাথ এবার তাকিয়ে দেখেন এক অদ্ভুত দৃশ্য। পিসিমা সমেত তার বাড়িটাও যেন কোথায় হাওয়া হয়ে গেছে। কেবল পড়ে আছে এক হাঁটু কাটা ঝোপ আর আগাছায় ভরা একটা পরিত্যক্ত জমি। ভোলানাথ তাজ্জব বনে গেলেন। তিনি নিশ্চিত যে এটাই তার বাসস্থান, কারণ অদূরেই তার পাড়ার পুজোর ব্যানার ঝুলছে, সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব ৮০তম বর্ষ, পরিচালনায় নিষ্ক্রিয় সমিতি। কিন্তু সেখানেও বিস্ময়, কারণ গতকালও সেখানে লেখা ছিল ৪০তম বর্ষ। রাতারাতি ডবল। আশেপাশে বাড়িগুলোও যেন বুড়িয়ে গিয়েছে রাতারাতি।
হঠাৎ করে গজে উঠেছে কিছু নতুন ফ্ল্যাট। ভোলানাথের মাথায় সব তালগোল পাকায়। তিনি লক্ষ্য করেন একটা লোক ভোর হলো, দৌড় হলো বলে চিৎকার করতে করতে ছুটে আসছে। চারুবাবু, সুপ্রভাত! ভোলানাথের গলায় উচ্চস্বরে যেন হেরফের ঘটেছে। লোকটা থমকে গিয়ে উত্তর দাঁড়ায়, আমি তো চারুবাবু নই। ভোলানাথের চোখের দৃষ্টি ঝাপসা। ভালো করে তাকিয়ে দেখেন চেহারায় অল্প মিল থাকলে লোকটা সত্যি চারুপাল নয়। লোকটা আবার বলে, আমি ওর ছেলে নিমাই। বাবা অনেক বছর আগে গত হয়েছেন। কথাটা শুনে ভোলানাথের মাথায় হাত। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টর মতো চমকে ওঠে ভোলানাথ। তার মাথায় কোঁকড়ানো সব চুল যা কোথায় গেল? তিনি যে এক মাথার টাক, গাল মূর্তি, সাদা দাড়ি, সর্বাঙ্গের বলিরেখা, দন্তহীন মুখ নিয়ে বয়সের ভারে পুজো হয়ে দাঁড়িয়ে আছেন। জমিটা কিনবেন নাকি দাদু? ফাঁকা ছিল, জমিটা দেখিয়ে দিই, নিমাই বলে। এককালে এখানে ভোলানাথ বাবুর বাড়ি ছিল। ভদ্রলোক বেজায় ভুলো ছিল। একদিন হুট করে তিনি নিরুদ্দেশ হয়ে গেলেন। তা প্রায় বছর 40 হলো। তার এক পিসিমা ছিল, বহুকাল আগে তিনিও পরলোকে। ওকি 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 দাদু, ভিড়মির খেলেন কেন? নমস্কার। আশা করি এই মজার গল্পটা আপনাদের ভালোই লাগলো। ভালো লাগলে একটা লাইক দেবেন আর একটা কমেন্টস লিখে দেবেন কেমন লাগলো। নমস্কার।